এই বাঘের ছাল সবাইকে পরায়, যে অরিজিনাল দাঁত, এর কান, এর নাক, এর দাঁত, এটা কিন্তু খুব বেশি পুরনো নয়। কাটা ছাগলের মাথা, এই মাথাটাকে এখানে ঝুলিয়ে দিয়েছে, এটা মানে সদ্য। মানে এইসব জায়গায় আসার জন্য আপনার ইমিউনিটি অনেক স্ট্রং হতে হবে, নাহলে কিছু না কিছু মানে সমস্যা নিয়ে আপনি হয়তো এখান থেকে ফিরবেন। যুগের পর যুগ এখানকার মানুষ নাকি এভাবে পারাপার করে এইরকম নৌকাতে। অ আ হস্যই দীর্ঘই হস্যু। কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। কিন্তু সময় সাক্ষী আছে, কোথাও বেড়াতে যাওয়ার প্রথম দিনের ভিডিওটা দর্শক যতটা উৎসাহ নিয়ে দেখে, সেই জায়গা থেকে বাড়ি ফিরে আসার ভিডিওতে উৎসাহের কোথাও ঘাটতি থেকে যায়। সেই সঙ্গে কমে আসে আমাদের এনার্জি। মনে হয় ভিডিওটা দিতে পারলেই হলো, কখনো বা দেওয়ার ইচ্ছেও থাকে না। দিয়ে কী বা হবে, ভিউজ তো আসবে না। আফ্রিকা থেকে ফেরার দিনের ভিডিওটা হয়তো দিতাম না, ক্যামেরার সামনে গুচ্ছের বকবক করতে ভালো লাগে না। নিজের মুখ দেখে নিজেই বোর হয়ে যাই, আর দর্শকদের অবস্থাও ততই বচো। কিন্তু এই শেষ মুহূর্তের কিছু অভিজ্ঞতা শেয়ার না করলে ইথিওপিয়ার গল্প কোথাও যেন অসম্পূর্ণ থেকে যায়। বিশেষ করে আফ্রিকার 3টে উপজাতির গ্রাম্য জীবনের কথা। ইথিওপিয়া থেকে দিল্লি 4895 কিলোমিটার। তারই মাঝে আপনাদের শোনাবো আমার অভিজ্ঞতা, যার শুরু 9 সেপ্টেম্বরের দুপুরে তুর্মি থেকে ওমরাতে যাওয়ার পথে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবারও পথ চলা শুরু। তীব্র গরম, ঠাঠা করছে রোদ, তার মধ্যে দিয়ে দীর্ঘ পথ প্রায় 75 কিলোমিটার। ইথিওপিয়া আর কেনিয়ার সীমান্তবর্তী এলাকায় আরও একটা ট্রাইব গ্রাম রয়েছে, যাদের নাম দাসনাজ। আপাতত গন্তব্য সেখানেই। রাস্তার ধারে মাঝে মধ্যেই রয়েছে ট্রাইবালদের গ্রাম। তাদের বাচ্চারা রাস্তায় খেলা করছে, কোথাও আবার ট্রাইবরা গরু ছাগল নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে। সময় বিকাল 5:08। আমাদের গাড়ি আমাদের নামিয়ে দিল। তুর্মি থেকে আসা সড়কপথ এখানেই শেষ। ইথিওপিয়া, কেনিয়া আর সাউথ সুদান, আফ্রিকা মহাদেশের 3টে দেশের সীমান্তবর্তী এলাকা, নাম ওমরাতে। এখানে আমাদের একটা নদী পার করতে হবে, সেই ফেলে আসা ওমো নদী। আমরা যে একটু আগে ওমো নদী দেখলাম, সে ওমো নদী এবার পার হবো। কিন্তু এটা পার করার জন্য কিন্তু এমন নয় যে বড় কোনো লঞ্চ আছে, খুব সম্ভবত আমাদের ওই রকম ওই ডিঙি রয়েছে, ওই ডিঙি করে যেতে হবে। শেখর বলছে যাবো না। কেন? আমি যাবো না। অ্যালভারেজ আর শঙ্কর তো কোনো একটা জায়গায় স্টিমারে করেও গিয়েছিল। এইরকম ডিঙি, এই ডিঙি করে আমাদের নদী পার করতে হবে। তোর ভয় লাগছে? তোর ভয় লাগছে? যুগের পর যুগ এখানকার মানুষ নাকি এভাবে পারাপার করে এইরকম নৌকাতে, যখন এখানে ব্রিজ তৈরি হয়নি। নদীতে কুমির নাই তো রে? ওমো নদী হচ্ছে এখানকার ডিপেস্ট নদী। নদীতে ক্রোকোডাইলও রয়েছে, কিন্তু ক্রোকোডাইল এখন বলছে এই চত্বরে নাই। ক্রোকোডাইল কোথায় আছে কে জানে। বলছে এই জায়গাটা খুব মাটি, মানে কাদার বেশি, মাড এলাকা, যেহেতু কাদার ভাগ বেশি তার জন্য এখানে ক্রোকোডাইল নেই। বা নদীতে প্রচুর মাছ আছে। যে এখন যেহেতু নদীতে প্রচণ্ড স্রোত না, সেহেতু আমাদের বোট এইভাবে পার করতে পারবে না। আমাদের বোট যাবে হচ্ছে সোজা, মানে এই বেঁকে পার করবে, যেমন করে নৌকা আর কি পার করে। ওয়ান বিগ ট্রি, একটাই কিন্তু যে গাছের গুড়ি, সেই দিয়ে আর কি নৌকা বানানো হয়েছে। নদীর ওই পারে পৌঁছানোর পর গাছের সঙ্গে নৌকা বেঁধে আমরা ধরলাম নদীর ধারের জঙ্গলের পথ। এই পথ ধরে হেঁটে গেলে আমরা পৌঁছে যাব আরও একটি ট্রাইব গ্রাম, যার নাম দাসনেজ। আর যে অভিজ্ঞতা হচ্ছে, সকালে শিকার, বিকালে নৌকা পারাপার, আরও বছর 10 আগে এসব জায়গায় আসতে পারলে হয়তো আরও অ্যাডভেঞ্চার, আরও অনেক কিছু হয়তো আমরা পেতে পারতাম, বা আপনাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারতাম। যে পৃথিবীতে আমরা বাস করি, সেই পৃথিবী একটা দিক যেমন অনেক এগিয়ে গেছে, অনেক উন্নত হয়ে গেছে, তারই উল্টো দিকটা যে কতটা পিছিয়ে আছে এখনও জীবনযাপন এখানে, সেগুলো সবারই জানা দরকার। জঙ্গলের পথ শেষ হওয়ার পর শুরু হলো মেঠো পথ। রাস্তার মাঝে মধ্যে ছোট বড় সব ঝোপঝাড়, আর ওই দূরে দেখা যায় কেনিয়ার সব পাহাড়। চলার পথে দেখা হলো কিছু ট্রাইবাল মহিলার সঙ্গে। ওরাও একই পথ ধরে নিজের ঘরে ফিরছে। এরা সবাই চায় হচ্ছে টাকা, 200, 300, 400। এরা বুঝে যায় যারা ট্যুরিস্ট, তাদের কাছে টাকা থাকবেই থাকবে। এবার যদি টাকা আপনি একজনকে দেন, তাহলে দুনিয়ার লোক জুটে যাবে। আপনার টাকা শেষ হয়ে যাবে, কিন্তু মানুষ শেষ হবে না। ওমো ভ্যালি 16 রকম ট্রাইবদের মধ্যে এই দাসনেজ ট্রাইব দ্বিতীয় বৃহত্তম। এরা জনসংখ্যায় 1 লাখের কাছাকাছি। আফ্রিকার এই প্রাচীন উপজাতিরা পশুপালন করেই তাদের জীবিকা নির্বাহ করে। সমাজে যার যত বেশি গরু রয়েছে, সেই ধনী বলে সম্মানিত হয়। পুরুষদের মধ্যে একাধিক বিয়ে করার রীতি রয়েছে, তবে সেক্ষেত্রেও রয়েছে বেশ কিছু শর্ত। প্রত্যেক দম্পতি পিছু বাচ্চার সংখ্যা কমপক্ষে 5 থেকে 6। পশুপালন ছাড়াও এই সমাজের পুরুষরা মাছ ধরে এবং ওমো নদীতে কুমির শিকার করে।
ও এই ছাগলটা আর কি অন্য অন্য লোকের, হ্যাঁ এদের তো অনেক বড় এরিয়া, দূর দূর পর্যন্ত প্রচুর বাড়ি, তো অন্য লোকের ছাগল তো এদের এখানে চলে এসেছিল, ওটাকে ফেরাতে যাচ্ছে ওই লোকটা। এমনি ধুলো আর এই যে ভেতর রান্না হচ্ছে, রান্নার যে ধোঁয়া সেটা উঠে আসছে। বাড়ির মধ্যে কিন্তু এখানে সীমানা নেই, মানে এখানে সবাই মানে সবার প্রতিবেশী এবং সবাই সবার সাথে মিলেমিশে থাকে। প্রতিটা ট্রাইব ভিলেজের খুঁটিনাটি তথ্য নিয়ে অন্য লেভেলের ডকুমেন্টারি তৈরি করেছিলাম, যেটা পাবলিশ করতে পারলে হয়তো বাংলা ট্রাভেল ব্লগ অন্য মাত্রায় সমৃদ্ধ হতো। কিন্তু সমস্যা একটাই, অধিকাংশ ট্রাইব মহিলাদের বক্ষযুগল অনাবৃত, শিশুদের পরনে কোনো প্যান্ট নেই। সুতরাং এইসব ফুটেজ ইউটিউবের গাইডলাইনকে লঙ্ঘন করে, যার ফলে অনেক ক্যাপচার করা দৃশ্য দেখানো সম্ভব হলো না। এখানে কিন্তু মেন হচ্ছে ক্রোকোডাইল হান্টিং, এটা দেখার জন্য আমাদের এখানে রাত্রে থাকতে হবে, তাহলে কিন্তু আমরা যেতে পারবো হচ্ছে ক্রোকোডাইল হান্টিং দেখতে। রাত্রে ওরা টর্চের আলোয়, ওদের কাছে একটা বিশেষ ধরনের বর্ষা টাইপের অস্ত্র আছে যেটা ক্রোকোডাইল হান্ট করে। ক্রোকোডাইল মারে ক্রোকোডাইলের মাংস খাওয়ার জন্য, এবং মাছ টাছ ধরে। প্রতিবেশী দেশ যে রয়েছে সোমালিয়া, সেখানে ওরা আর কি মাছ বিক্রি করে। এছাড়াও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরা ওই পশুপালন করে, মানে এদের কাছে ক্যাটেল ফিল্ড রয়েছে, সবার কাছেই প্রায় কম বেশি গরু রয়েছে। গোপালন হচ্ছে এদের মেন জীবিকা, আর কেউ কেউ হালকা বিস্তর ফার্মিংও করে। এখানে কিন্তু কোনো টয়লেট নেই, তো এরা যে টয়লেট ইউজ করে সেটা কিন্তু ওই বুশ মানে ঝোপে ঝাড়েই আর কি এরা টয়লেট সব কিছু করে, কিন্তু টয়লেট কিন্তু নেই। আর স্কুল রয়েছে এখানে, ওই হেলথ সেন্টার রয়েছে, বাচ্চাদের দুবেলা করে আর কি দেখে মানুষজন কোনো সমস্যা হচ্ছে কিনা, এদের ভ্যাকসিনেশন করা হয়। আর এদের যে এই বাড়িগুলো, এগুলোকে বলা হচ্ছে বিল, যেখানে এরা বসবাস করে। এই বাড়িগুলোর সাইজ ডিপেন্ড করে হচ্ছে একটা পরিবারে কতজন সদস্য রয়েছে। যদি একটা পরিবারে 6 থেকে 8 জন থাকে, তাদের জন্য কিন্তু এরকম বাড়ি হয়। যদি আরও বেশি কেউ থাকে, ধরো 10-12 জন, তাহলে কিন্তু বাড়ি আরও 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 বড় হয়। এখানে কিন্তু 5টা-6টা বাচ্চা কমন সবারই আছে। আর এই যে এই কাঠিগুলো রয়েছে, ডান্ডাগুলো, গাছের ডালগুলো, তো এখানে কিন্তু যে মস্কুইটো নেট, মানে হচ্ছে যে মশারি খাটিয়ে ঘুমাবে, কারণ এখানে মশার কিন্তু উপদ্রব আছে। মনে মনে সাহস নিয়ে জীবনে এই প্রথমবার হয়তো প্রবেশ করলাম আফ্রিকার এই ট্রাইব বাড়ির ভেতরে। এই দরজা দিয়ে যে বাচ্চাটা আসছে, এখানে আর কি বাড়ির ভেতরে এলাম। ভেতরে কিন্তু কোনো লাইট, ফ্যান, পাখা কিচ্ছু নেই। এগুলো হচ্ছে এদের প্লেট, সেই প্লেটে কিন্তু এরা খাওয়া দাওয়া করে। এটা চা কফি এরকম কিছু খায় এরা। এদের নিয়ম হচ্ছে যেখানে বাড়ির পুরুষ বসে বা ঘুমোয়, সেই জায়গায় কিন্তু বাড়ির অন্য সদস্যরা সেই জায়গায় বসতে পারবে না। এই জায়গা কিন্তু তার জন্যই আর কি নির্ধারিত। এটা হচ্ছে এদের কিচেন এরিয়া, এখানে এরা সব রান্নাবান্না করে। ভেতরে কিন্তু রান্নাবান্না হয়, এই ঘরের ভেতরে রান্নাবান্না হয়। এগুলো সব রান্নার সব জিনিসপত্র, এখানে কাঠের জালে সমস্ত রান্নাবান্না হয়। এরা উপজাতি হলেও এদের সমাজে আজও অনেক নিয়ম আছে, যেগুলো আমাদের এই সভ্য দেশের কোনো উচ্চশিক্ষিত পরিবার থেকে কোনো অংশে কম নয়। পুঁথিগত শিক্ষা না থাকলেও এরা সামাজিক শিক্ষায় শিক্ষিত। পরিবারে পুরুষকে বিশেষ সম্মানের দৃষ্টিতে দেখা হয়। খাবার তৈরি হলে আগে বাড়ির পুরুষ, তারপর শিশুরা, এবং সবশেষে যিনি খাবার তৈরি করছেন অর্থাৎ বাড়ির স্ত্রীলোক, তিনি খাদ্য গ্রহণ করবেন। পুরুষের জন্য নির্ধারিত জায়গাতে অন্য কেউ বসতে বা ঘুমোতে পারবে না। কন্যা সন্তানকে এরা ঈশ্বরের আশীর্বাদ বলেই গ্রহণ করে। নারী এবং পুরুষ দুই মিলেই যে পরিবার এবং উভয়কেই সম্মান করতে হবে, সেটাই এই উপজাতি সমাজের মূল শিক্ষা। ভেতরে যে লেভেলের ধুলো, মানে এইসব জায়গায় আসার জন্য আপনার ইমিউনিটি অনেক স্ট্রং হতে হবে, না হলে কিছু না কিছু মানে সমস্যা নিয়ে আপনি হয়তো এখান থেকে ফিরবেন। মানুষজন যে কী করে এখানে থাকে, আমাদের তো 15 মিনিটে মানে দম আটকে আসছে। একে তো গরম, তারপরে ভেতরে ধুলো, সাফোকেশন হয়, কীরকমই একটা গন্ধ। মানে আফ্রিকার লাইফ দেখতে গেলে এইগুলোতে আসতেই হবে, না হলে আফ্রিকা আপনি কিছুই দেখেননি। পাশেই রয়েছে ছোট্ট একটা হাট। স্থানীয় মহিলারা নিজের হাতে তৈরি রঙিন পুঁতির মালা, হাতে পরার পুঁতির চেন এইসব বিক্রি করছে। তাতে যদি কিছুটা আর্থিক সংস্থান হয়। এই সব কিছুর মধ্যে আমার পছন্দ হলো কুমিরের দাঁতের মালা, যেটা সচরাচর পাওয়া সম্ভব নয়। ওখান থেকে বেরোনোটাই বিশাল চাপের, মানে একটা যদি জিনিস আপনি নিয়ে নেন। এটা নিয়েছো? এটা নিয়েছি। দাসনেজ গ্রাম থেকে যখন তুর্মির উদ্দেশ্যে রওনা দিলাম, তখন সূর্য অস্তাচলে। পথে যেতে যেতেই দেখা দিল পূর্ণিমার চাঁদ। সেই দিনটা ছিল চন্দ্রগ্রহণ। সবাই যখন চাঁদের ছবি আপলোড করছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, তখন আমরা ব্যস্ত অনুপমের হাতের তৈরি খিচুড়ি ভোজনে। দিনটা স্মরণীয় করে রাখতে হবে, আর মনে মনে বলতে হবে, যার শেষ ভালো তার সব ভালো। এইসব ছেলেকে যে বর হিসাবে পাবে, মানে তার জীবন কতটা খুলে গিয়েছে, মানে কত ভালো মেয়ে এসব ভালো ছেলেকে আর কি রিজেক্ট করেছে। ভালো ছেলেরা সবসময় রিজেক্টের দলেই পড়ে। কাশ রিজেক্ট না করতাম, আজ আফ্রিকা গিয়ে দুজনে মিলে খিচুড়ি খেয়ে
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো বলে চন্দ্রগ্রহণ দেখতাম। এদিকে রাত বাড়লে না একটু একটু ঠান্ডা বাড়ে, এই ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি। পরের বার অনুপম অগাস্ট মাসে সবাইকে গ্রুপ ট্যুরে নিয়ে আসবে। অনুপম প্ল্যান করেছে যে আফ্রিকা, তখন আপনাদের আরও একবার সবাইকে আর কি সবাই মিলে একসাথে মিলেমিশে আর কি রান্নাবান্না হবে, খিচুড়ি ফিচুড়ি, তখন আপনারা এনজয় করবেন। সেই ট্রিপে আমি থাকলে এনজয় হবে আরও। বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়েই কেটে গেল 7ই সেপ্টেম্বরের রাত। পরের দিন অর্থাৎ 8ই সেপ্টেম্বর তুর্মি থেকে আমাদের গন্তব্য ইথিওপিয়ার আরও একটা শহর আরবামিঞ্জ। আফ্রিকার এই বিস্তারিত ওমো ভ্যালি দুটো শহরের দুটো এয়ারপোর্ট দিয়ে রাজধানী শহর ইথিওপিয়ার সঙ্গে কানেক্টেড। একদিকে রয়েছে জিনকা শহরের জিনকা এয়ারপোর্ট, যেখান থেকে আমাদের ট্রিপ শুরু হয়েছিল। অন্যদিকে রয়েছে আরবামিঞ্জ শহরের আরবামিঞ্জ এয়ারপোর্ট, যেখানে গিয়ে আমাদের ওমো ভ্যালি ট্রিপ শেষ করে আমরা ফিরে যাব ইথিওপিয়া, তারপর সেখান থেকে ইন্ডিয়া। এই যাত্রাপথেই আমরা পরিচিত হব আফ্রিকার আরও দুটো উপজাতির সঙ্গে, দোরজে এবং এরবোরে। আজকে রাস্তায় পাহাড়ি রাস্তা, পুরোটাই পাহাড়, আর সবটাই হচ্ছে অফরোড। এখনো অব্দি অফরোড, ভালো রাস্তা দেখা পাইনি। কখনো রাস্তা চড়াই, কখনো রাস্তা উতরাই, কখনো রাস্তা নদীর মধ্যে দিয়ে যাচ্ছে। নদী যদিও শুকনো জল নেই, মানুষের পায়ে হাঁটা পথ আর গাড়ি চলাচলের পথ মোটামুটি একরকম হয়ে গিয়েছে। দুদিকে সব ঝোপঝাড়, চারিদিকে পাহাড় জঙ্গল, দূর দূর পর্যন্ত কোনো জনবসতি নেই, মোবাইলে নেটওয়ার্কও নেই। এই নদী পার করছি, এই নদীর ওপরে কিন্তু কোনো ব্রিজ নেই। এর আগেও একটা নদী পার করলাম যেখানে কোনো ব্রিজ নেই। এখন তো জল নেই, তার জন্য নদী আমরা আরাম করে পার করে যাচ্ছি। কিন্তু যখন এখানে বর্ষাকালে জল প্রচুর হবে নদীগুলোতে, তখন কিন্তু আর গাড়ি পার করবে না, তখন এই ট্রাইবরা ওদের নৌকা করে পার হয়। তুর্মি থেকে আরবামিঞ্জ 300 কিলোমিটারের দীর্ঘ পথ। আফ্রিকার এইসব রাস্তায় সারাদিনের জার্নি মানেই শরীরের সাংঘাতিক ধকল। তবে এইসব জায়গা পরিবার নিয়ে ছুটি কাটানো বা বেড়াতে যাওয়ার জন্য নয়, এগুলো একরকম অ্যাডভেঞ্চার, যে অভিজ্ঞতা ট্র্যাভেল জীবনের একটা অ্যাসেট। পৃথিবীর আদিম যুগকে ফিরে দেখা, আর সব জিনিসের গ্রহণযোগ্যতা হয়তো সব ধরনের বা সব বয়সের দর্শকদের জন্য নয়। যারা আফ্রিকাকে ফিল করতে পারবে, আফ্রিকার কালচার, আদিম সভ্যতার প্রতি আগ্রহশীল, তাদের জন্য এই ব্লগ। আর যারা ট্রেন ব্লগ দেখার অপেক্ষা করছেন, তাদের জন্য বলবো কোনো ভারতীয় ট্রেন জার্নির ব্লগ আগামী দিনে এই চ্যানেলে হয়তো আসবে না। দেশ বিদেশের বিভিন্ন জায়গা, সেখানকার সংস্কৃতি, মানুষের জীবনযাপন, এই নিয়েই আমাদের আগামীর পথ চলা। তুর্মি থেকে 80 কিলোমিটার পথ চলে আমাদের প্রথম বিরতি ট্রাইব গ্রাম আরবোরে বা এরবোরেতে। প্রত্যেকটা ট্রাইবাল ভিলেজে কিন্তু গাইড থাকবে, সেই গাইডই আপনাদের এখানকার সম্পর্কে বলবে বা আপনাদেরকে ঘুরে দেখাবে। তো আমাদের হোয়াট ইজ ওর নেম? My name is Kamar. ওর নাম হচ্ছে কামার, বা বাংলায় হচ্ছে কোমর। তো কামারের সাথে ঘুরে দেখবো এরপরে যে ট্রাইবাল ভিলেজ আছে সেটা। আর আমার মনে যা কিছু প্রশ্ন আসবে, মানে যেগুলো কমন প্রশ্ন, যে কতজন এখানে থাকে, এখানে বাচ্চারা স্কুলে যায় কিনা, এখানে এক একজন কটা বিয়ে করতে পারে, কতগুলো বাচ্চা হয়, এটা কি কাজ করে, এইসব প্রশ্নই আর কি যেগুলো আমার বা আপনাদের মনে আসে সেগুলোকে জিজ্ঞেস করবো এবং আমরা এই ট্রাইবাল সম্পর্কে জানবো। R means bull. Bore means land. That name is bull land. এ যাবৎ আমরা যতগুলো ট্রাইব দেখেছিলাম সবাই কিন্তু খ্রিস্টান, সবার গলায় ক্রস ছিল। তো এই যে ট্রাইবটায় আমরা দেখছি এরপরে, এই ট্রাইবটায় কিন্তু এরা হচ্ছে মুসলিম। এখানে কিন্তু মসজিদ রয়েছে মুসলিমদের জন্য, এবং এদেরও মানে ফ্যামিলি প্ল্যানিং যেটা আমরা বলি, যে কতগুলো বাচ্চা কাচ্চা, এদেরও মিনিমাম 5টা 6টা বাচ্চা কাচ্চা সবারই আছে। মোটামুটি ট্রাইবদের কালচার বা ট্রাইবদের জীবনযাপন কিন্তু কম বেশি একই। এদেরও পুরুষরা ওই কৃষিকাজ করে, তারপরে হচ্ছে এদের মেন হচ্ছে ওই ক্যাটেল ফিল্ড, মানে গোপালন করে। গোপালনই এখানে বেশি, এবং যার যত বেশি গরু, যার যত বেশি ছাগল, তারাই কিন্তু এখানে আলটিমেট ধনী, এবং সেই হিসাবে এদের আর কি বিয়ে থা সারা করতে পারে। মানে আমার যদি অনেক গরু থাকে, অনেক ছাগল থাকে, আমি ধনী, এবং সেক্ষেত্রে কিন্তু আমি দুটো মানে একাধিক বিয়ে করতে পারি। 4 কিলোমিটার দূরে এখানে একটা নদী রয়েছে, সেই নদী থেকে কিন্তু এরা পায়ে হেঁটে এই রোদের মধ্যে পানীয় জল এবং ব্যবহারের দেখুন জল সংগ্রহ করে আনে। এরকম সব পাত্র রয়েছে, যে পাত্রগুলো করে কিন্তু এরা সব জল সংগ্রহ করে আনে। বাড়িগুলো রয়েছে না, এই বাড়ির দেখুন দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে ইনার পার্ট, একটা হচ্ছে আউটার পার্ট। তাই আমি বললাম যে এরকম ইনার আউটার পার্টের পার্থক্য কি, বললো যখন বৃষ্টি হয় মানে রেইনি সিজন, তখন ওরা এই যে ঘেরা জায়গাটা রয়েছে যেখানে বৃষ্টির জল ঢুকবে না, সেখানে থাকে। আর যখন বৃষ্টি হয় না, যেমন এই সময়টায় বা শীতকালে, তখন এরা বাড়ির যে আউটার পার্ট, সেই আউটার পার্টে থাকে। বাড়িগুলো কিন্তু অনেকটাই বড় বড়, এবং এদের ছাগল মুরগি সব কিছুই রয়েছে, বেশ বড় বাড়ি। দেখুন ভেতরটা কীরকম আর কি ছায়া। আর এইগুলো হচ্ছে এদের ওই খামার, সন্ধ্যাবেলা হয়ে গেলে ওই ছাগল টাগল সব রেখে দেয়। পরপর পরপর দেখুন কত দূর দূর পর্যন্ত বাড়ি, আর মাঝে মধ্যে এরকম ঝোর। এখানে মুরগি, ভাবলাম যে টেসে গেছে, বেঁচে আছে। এগুলো সব মুরগির ঘর।
এই মুরগি আর মোরগ এদের সাইজগুলো শুধু দেখুন, বিশাল বিশাল। কম করে একটা তো 5 কেজি হবে, 5 কেজির বেশি হবে। তো সেই মুরগি কিন্তু এরা এখানে পালন করে। এদের এখানেও কিন্তু কোনো টয়লেট নেই, এরা কিন্তু শৌচ কাজ করে হচ্ছে ওই ঝোপঝাড়ের মধ্যে। এই গাছটার নাম হচ্ছে প্যাপিরো গ্রাস বা পাপিরো ঘাস, এই যেটা দিয়ে তৈরি। এই ঘাসের গুলো হয় হচ্ছে এখানে যে স্থানীয় নদী রয়েছে, নদীর ধারে, তো ওই ঘাসগুলো কিন্তু নিয়ে এসে এইগুলো বানানো হয়েছে। অনেকটা দেখতে আমাদের নারকেল পাতার মতো। অনুপম বলছে যে আমাদের ওখানে নাকি বলে হোগলা, হোগলার বন, সেই হোগলা। আর এখানে এরা বলছে প্যাপিরো গ্রাস, সেইখান থেকেই নাকি এগুলো তৈরি হয়। এরপরে হাউস, এখানেও কিন্তু মাথা নিচু করে ঢুকতে হবে। আমাদের এই হাতির মতো শরীর নিয়ে তো আটকে যাচ্ছি। ট্রাইবালদের মতো আর কি স্লিম ফিট হতে হবে। যারা স্লিম ফিট তাদের সুবিধা, কিন্তু হাতির মতো চেহারা হলে আমার মতো ঢোকা মুশকিল। এইদিকে সব রান্না করার জন্য যে বাসনপত্র সব কিছু রয়েছে এখানে। এখানে জল, এরা সেই নদী থেকে যে জল নিয়ে আসে এই জলই কিন্তু এরা খায়। নদীর ভেতরে যখন জল শেষ হয়ে যায় নদীর ওপরে, তখন বালি খুঁড়ে সেই জল সংগ্রহ করে তারপরে কিন্তু নিয়ে আসে খাওয়ার জন্য। মানে জীবনটা শুধু ভাবুন কীরকম। এখানেও একটা খামার মতো রয়েছে যেখানে কিন্তু ছাগলের বাচ্চা টাচ্চা রয়েছে। মানে ছোট ছোট যে সমস্ত পশু বাচ্চা টাইপের তারা ভেতরেই থাকে। মানে পশু আর মানুষের সহবাস যাকে বলে এইখানে। আর মুরগিও রয়েছে, বাছুরও রয়েছে। অনুপম, তোমাকে যদি এরকম জায়গায় থাকতে বলে কতক্ষণ থাকতে পারবে? এরকম গরু বাছুর ম্যাক্সিমাম কতক্ষণ গরু বাছুরদের সঙ্গে? 10 মিনিট। তুমি তো ঢুকছিলাই না, এবার তুমি ঢুকলা, তোমার কতক্ষণ তুমি এখানে থাকতে পারো যদি বলে? আধা ঘন্টা 1 ঘন্টা ঠিক আছে, এবার তারপরে এখানে কিন্তু থাকা খুব মুশকিল, কারণ এখানে একটা অদ্ভুত রকম গন্ধ রয়েছে। সেই গন্ধটাই যে মানে ভেতরের একটা গন্ধ, তারপরে একটা গরু বাছুরের গন্ধ। এই গন্ধ কিন্তু আমরা বেশিক্ষণ ভাই মানে আমরা শহরের লোকজন কিন্তু সহ্য করতে পারবো না। এদের ভেতরেও কিন্তু একটা ঘর রয়েছে। এটা তো বাইরের পার্টটা অনেকটাই বড়, ভেতরের যে পার্ট তার যে দরজা সেটা কিন্তু আরো বড়, মানে আরো কঠিন ভিতরে ঢোকা। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। অনুপম ঢোকো, ভেতরে ঢোকো না। তুমি না ঢুকলে কি করে বুঝবো আমি? তুমি যদি ঢুকতে পারো তাহলে আমিও পারবো। ঢোকা ভাই একটু চাপ আছে। ঘরের মধ্যে ঘর, আবার এদিকেও দেখুন এদের ঘর রয়েছে এই জায়গাটাতে। এর ভেতরেও ঘর রয়েছে, কিন্তু ভেতরে পরিবেশ পুরো দম বন্ধ, পুরো সাফোকেশন টাইপের হচ্ছে মনে হচ্ছে। সেই পুরনো দিনের বাড়িতে ঢুকলে যেরকম হয় না, ওরকম যেন সাফোকেশন হচ্ছে। কোনো জানলা কপাট কিচ্ছু নেই। ঘরের ভেতরে আরেকটা ঘর। এখানে আবার সব, এখানেও রান্না বান্না করে এরা, এখানেও রান্না বান্নার জায়গা রয়েছে। এইগুলো সব জিনিসপত্র যেখানে ওরা খাওয়া দাওয়া করে। এখানে মাংস, এই যে মাংস এখানে এরকম রেখে দিয়েছে। ওদের তো আর ফ্রিজ নেই, ওরা মাংস এভাবেই রেখে দেয়, তারপরে হয়তো মাংস রান্না করে খেলো। ওদিকে কাটা ছাগলের মাথা, এই মাথাটাকে এখানে ঝুলিয়ে দিয়েছে। এটা মানে মানে সদ্য, মানে রক্ত এখনো পুরোপুরি শুকিয়ে যায়নি, আর ভেতরে একটা অদ্ভুত রকম গন্ধ। এইগুলোতে এরা সব খাওয়া দাওয়া করে, রান্না বান্না করে এইগুলোতে সব খাওয়া দাওয়া করে, এইসব পাত্রগুলোতে। এখানে এদের জামা কাপড় রয়েছে, এদিকে একটা বিছানা মতো রয়েছে যেখানে ঘুমায়। এটা হচ্ছে গরুর চামড়া দিয়ে তৈরি, এরকম জিনিসগুলো, এগুলো সব গরুর চামড়া। দেখুন সমস্ত মাকড়সার ঝুল এখানে, কি সব যে রয়েছে এখানে। ভেতরে ঝুল কালি, তার মধ্যে মানুষ থাকে। মাকড়সার এখানে জালও আছে, মানে কিভাবে জীবনযাপন করে শুধু তারা দেখুন, তারপরেও মানুষ বেঁচে থাকে। আবারও যখন আফ্রিকা আসবো তখন আপনাদেরকে আরো অনেক অনেক জায়গা দেখাবো, যেসব জায়গার কথা আপনারা শুনেনও নি, দেখেনও নি, জানেনও না। ওই যে ছাগলটার মাংস দেখলেন, তার চামড়া এখানে। এই চামড়াটাকে এরা এইভাবে আর কি রোদে শোকায়, পুরো গেথে এভাবে রোদে শোকায়। ফিশ নেম বোড়ে। এইগুলো হচ্ছে বোড়ে মাছ, মাগুর মাছের মতো দেখতে, বিশাল বিশাল মাগুর মাছ। মাছগুলো অনেকক্ষণ আগে ধরা। মাছগুলো নাকি নিয়ে আসে বিক্রি করার জন্য নয়, খাওয়ার জন্য। কখনো কখনো বিক্রিও করতে পারে। জায়গাটা তো সুন্দর, এত সুন্দর হাওয়া না, আসলে আমরা এখান থেকে বেরোতে পারছি না। আমাদের যে গাড়ি আছে সেই গাড়ি আবার গেছে জল আনতে আবার যেতে হবে 8 ঘন্টা জল আনতে। এই দেখুন বাংলা বলছে, বলুন জল আনতে। এজেন আফ্রিকার লোকও বাংলা বলছে। জল আনতে গিয়েছে গাড়ি। এদিকে বাংলা শেখাবো, বলুন তো। অ আ হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘু রি লি এ ওই ও ও। কিছু কেনা হোক আর না হোক, এখানকার মানুষের জন্য যে আমরা এখানে এসেছি এদের দেখার জন্য, টাকা দিয়ে দাও। এদের যে গাইড, সেই গাইডকে আমরা টাকা দিয়ে দিচ্ছি, ওরাই সব দিয়ে দেবে। আমরা তো গাইডকে দিলাম, গাইড এবার একজনকে দিল যে গ্রামের মাথা। আমি জানি না যে এই টাকা এইসব বাচ্চাগুলোর কাছে পৌঁছাবে কিনা বা এইসব মহিলাদের কাছে পৌঁছাবে কিনা, সেটা আমি জানি না। আজকে বাচ্চাদের জন্য কিছু কিনে আনা হয়নি, আজকে টাইমও পাইনি আমরা সব বিস্কুট বা ওই কেক কিনে নিয়ে আসার। ওই কাঁচা রাস্তা একটা সময় এসে মিশেছে পাকা রাস্তায়। তারপর রাস্তার সমস্যা নেই, ধুলো নেই, কিন্তু একটা সমস্যা হয়ে গিয়েছে, সেটা হচ্ছে মোবাইলের দিকে চোখ থাকছে না। চোখ সবসময় বাইরেই থাকছে, কারণ এই যাত্রাপথে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর। এইরকম পিচ রাস্তা, দূরে ছোটো ছোটো পাহাড়, আর এখানকার পাহাড়ের মাটি লাল। মানে পুরুলিয়া আর উত্তরবঙ্গের কম্বিনেশন যেরকম হয় ঠিক সেরকম, পুরো সাজানো ছবির মতো।
চারিদিকটা সব দিকে পাহাড়, এত সুন্দর লাগছে এই পাহাড়ি উপত্যকা, এত সুন্দর আকাশ, সমস্ত মেঘের ছায়াগুলো পড়েছে পাহাড়ে। আফ্রিকায় যে এত সুন্দর সুন্দর পাহাড়ও আছে, এইদিকে না আসলে জানতেই পারতাম না। এখান থেকে আরবা মিঞ্চ হচ্ছে এখনও প্রায় 2 ঘন্টা 48 মিনিট, 3 ঘন্টা। এর মাঝে আমাদের একবার লাঞ্চ ব্রেক রয়েছে, তারপরে আবারও জার্নি শুরু হবে। আমার হিসাবে আজকে পৌঁছাতে বিকাল 6:30 হয়ে যাবে। আমরা এসে পৌঁছালাম কনসো বলে একটা জায়গাতে। আরবা মিঞ্চ তখনও 90 কিলোমিটার দূরে। দীর্ঘ পথ চলে গরমে ধুলোতে শরীর ক্লান্ত। লাগাতার 13 দিন ধরে জঙ্গল, ট্রাইবাল এই করে দিন কাটছে আমাদের। নিজের চেহারা, শরীরের গন্ধ সব কিছু যেন পাল্টে যাচ্ছে দিনকে দিন। কনসো জায়গাটা একটা শহরের মতো। এখানে হোটেল, রেস্টুরেন্ট সব কিছুই রয়েছে, তাই মধ্যাহ্নভোজনটা এখানেই সারতে হবে। চাকু দিয়েছে মাংসটাকে কেটে কেটে খাওয়ার জন্য। ওরা যেমন কাঁচা মাংস কেটে কেটে খাচ্ছিলো, আমরা তেমন রান্না মাংস কেটে কেটে খাবো। এর সঙ্গে দিয়েছে পাউরুটি, বন পাউরুটির মতো দেখতে অনেকটা। আর এই রয়েছে মাংস, এটা কিন্তু গোট, হ্যাঁ খাসির মাংস, মানে ছাগলের মাংস। ওইখানে ঝুলিয়ে ঝুলিয়ে বিক্রি হচ্ছে, বড় বড় সব ছাগল ঝোলানো আছে, যেমন করে ছাগলের মাংস বিক্রি হয়। রেস্টুরেন্টের মধ্যেই মাংসের দোকান, অনেকে আবার কাঁচা মাংস খেতে পারে। জিনিসটা খেয়ে মনে হয়েছিল ছাগলের মাংস ফ্রাই, যেটা খাওয়ার জন্য দাঁতে যথেষ্ট জোর আর হজম করার জন্য মজবুত একটা পাকস্থলী ভীষণ প্রয়োজন। ওটা মাটন বারবিকিউর মতো, বাট এটা মাটনই। এরকম হাড় দেখে অন্য কিছু হওয়ার দরকার নেই। আমরা এনশিওর করেছি হ্যাঁ এটা ছাগলের মাংস, কারণ ওখানে ছাগল কাটছে, আর ছাগলগুলো বিশাল বড় বড়। এরা তো কাঁচা মাংস খায়, ওই জন্য অত সেদ্ধ ফেদ্ধ ব্যাপারটা বোঝে না। এরা খাসির মাংস ফ্রাই করে দেয়, গলানো বা চিবিয়ে হজম করা খুব মুশকিল। মানে এইসব মাংস হজম করার জন্য এদের মতো সব স্ট্রমাক হতে হবে। এরা কিন্তু প্রচুর মাংস খায়, এখানে সব জায়গায় মাংস। এরা সকাল বিকাল বিহার, সবাই বিহার খায়, কিন্তু এরা কিন্তু খুব মোটা নয়। জানি না কেন, এদের জেনেটিক্সটা হয়তো এরকম। এটা কিন্তু কেউ মোটা নয়, সবাই স্লিম, কিন্তু এরা প্রচুর মাংস খায়। বিয়ার তো সবসময় খাচ্ছে সকাল বিকাল, জল কম খায়, বিয়ার বেশি খায়। তো এখানে মাংস কিন্তু কাঁচা, এটা সময় লাগে, মানে এটা অনেকক্ষণ ধরে ফুটে 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 নরম হবে, তারপরটা হবে। এগুলো কিন্তু খাওয়া শরীরের জন্য ভালো, যদিও কাঁচা, কিন্তু আমি বলবো যে শরীরের জন্য ভালো। এখানে তেল মশলা ঝাল বেশি নেই, আমরা তো প্রচুর মশলা খাই, আর এটা বেশিরভাগ সেদ্ধ খায়। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবারও পথ চলা শুরু। আরবা মিঞ্চ থেকে 32 কিলোমিটার দূরে পাহাড়ের ওপরে আরও একটা ট্রাইবাল ভিলেজ রয়েছে, নাম ডোরসে। এবারে তাদের সঙ্গে পরিচিত হওয়ার পালা। এদেরকে ডান্স বাংলা ডান্সে নিতে হবে, তোদের ডান্স বাংলা ডান্সে চান্স দিমু। সবাই তো রাস্তায় দেখছি পশ্চাৎদের নাচাচ্ছে, ডান্স বাংলা ডান্স আফ্রিকা ভালোবাসবে তুমিও। আমরা এসে পৌঁছালাম পাহাড়ের ওপরে, যেখানে রয়েছে দোরজে ট্রাইবাল বা দোরজে উপজাতি। ওমো ভ্যালিতে যে 16 রকম ট্রাইবস রয়েছে বা উপজাতি রয়েছে, তাদের মধ্যে এই দোরজে হচ্ছে আরও একটা। আন্ডু আলম, হোয়াট ইজ ইউর রিলিজিয়ান? আর ইউ খ্রিস্টান অর মুসলিম? খ্রিস্টান। এরা কিন্তু খ্রিস্টান। এর নাম হচ্ছে আন্ডু আলম। পাহাড়ের ওপরে খুব সুন্দর জায়গা, চারিদিকে প্রচুর গাছ, ওইদিকে দূরে সবুজ ভ্যালি। এই গাছটা দেখতে কলা গাছের মতো, কিন্তু ওরা বলছে এটা কলা গাছ নয়, এটা অন্য একটা ফলের গাছ, একদম কিন্তু কলা গাছের মতো দেখতে, আর নিচটানটা নারকেল গাছের মতো। আর এখানে এসে গম চাষ দেখতে পেলাম, গমের গাছ, আর এইদিকে রয়েছে সব পটাটো গাছ, আলুর গাছ। এতগুলো ট্রাইবাল আমরা দেখেছি, কিন্তু কোথাও কিন্তু এরকম জমি আমরা দেখতে পাইনি। এই জায়গায় এসে দেখলাম যে পাহাড়ের ওপরে কিন্তু এরা গম চাষ করেছে, আলু চাষ করেছে। আমার মনে হচ্ছে যে অন্যান্য ট্রাইবালদের থেকে এই ট্রাইবালরা হয়তো একটু উন্নত, পোশাক বলুন বা এদের জীবনযাত্রা বলুন বা কালচার বলুন একটু উন্নত। ওইদিকে সমস্ত ভেড়া চড়ছে, গরু চড়ছে, এদিকে বাঁশ গাছও রয়েছে, বাঁশ ঝাড়, মানে বাংলার একটা ছায়া দেখতে পাচ্ছি এখানে এসে। এদের বাড়িঘর সব কিন্তু বাঁশ গাছ দিয়েই তৈরি হয়, তো এই হচ্ছে বাঁশ গাছ। So Asham means welcome. They are say Asham. আসাম, Yeah, Asham means welcome. এখানে আসাম মানে হচ্ছে ওয়েলকাম। এখানে আরও কিছু মানুষজন এসছে, এরাও টুরিস্ট, এদের সাথে নাচ গান করছে। আসাম, এরা সব ট্রাইব, এরা কিন্তু জামা কাপড় সব পরেই রয়েছে। আর এদের পোশাক পরেও কিন্তু এখানে ছবি তোলা যায়। ঘাস ঘাস এইভাবে ঘাস দিয়ে এরা ওয়েলকাম জানায়। So the word comes from আসল বাঘের ছাল পরা পোশাক কোনোদিন পরতে পারবো তো ভাবিনি, তো এখানে এসে আলটিমেট সেটাও পূরণ হয়ে গেল। এই একটা ছাল নিয়ে যাবো বহরমপুরে।
ঠিক আছে ওরকম নিয়ে যেতে পারবে তো এয়ারপোর্টেই শেষ, জেলে থাকবে যখন বলবে বাঘ মেরে নিয়ে এসছো। এখানে এসে পোশাক পরতে হবে, ঢোলা ঢোলা প্যান্ট, মনে হচ্ছে প্লাজো পরছি, প্লাজো। এখানে আসার সময় মনে হয় লোকজন জানতো আমার বোধহয় 40 কোমরের জন্য এরকম প্যান্ট বানিয়েছে। এই দেখুন, এর চোখ, এর কান, এর নাক, এর দাঁত, এটা কিন্তু খুব বেশি পুরনো নয়। যুদ্ধ এর আগের দিন বন্দুক চালিয়েছি আফ্রিকার জঙ্গলে, আজকে নয় বর্ষা চালাবো। বাট এখানে চালাচালির সিন নেই, এগুলো হচ্ছে এখানে ছবি তোলার জন্য। মানে আমরা শিকার করতে যাচ্ছি না, এটা একটা ছোড়ার নিয়ম আছে। এইভাবে ধরতে হবে, এইভাবে ছুটতে হবে, কিংবা এইভাবে ছুটতে হবে। জীবনে কত কিছু দেখলাম, হ্যাঁ, আফ্রিকায় এসে এইসব জিনিস সম্পর্কে মানে জানতামই না। বলে না যে বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, আফ্রিকায় না আসলে আমি কিছুই জানি না। এই যে তুলো গাছগুলো না, এগুলো আমরা যখন আগের দিন আসছিলাম গাড়ি করে, তখন দেখছিলাম রাস্তার ধারে এরকম ছোট ছোট সব গাছ, গাছের মধ্যে সব তুলো ধরে আছে সাদা সাদা। তো এইরকম সেই তুলো দিয়ে এটা জানাচ্ছে সুতলি। আপনি ভাবুন আমরা কোন যুগে রয়েছি যেখানে মেশিন ছাড়া কিছু ভাবতে পারি না, সেখানে আজও এখানে মানুষ, পাহাড়ের মানুষ কিন্তু এই যে তুলো নিয়েছে, এই তুলো দিয়ে আর কি এরা সুতো তৈরি করছে। এই সুতো দিয়ে বোধহয় পোশাক টোশাক সব বানায়। বাট তার থেকেও কিন্তু আমার আশ্চর্য লেগেছে এই বাঘের ছাল। আমরা বাঘ দেখি, বাঘের ভিডিও বানাই, ছবি তুলি, কিন্তু সেই অরিজিনাল বাঘের ছাল যে গায়ে পড়ে আছি, এই ছালটা যে পড়ে আছি, এই ছালটা আমরা ভাবছিলাম রিসেন্ট নয়, এই ছালটা মোটামুটি বলছে 130 বছর পুরনো। আর অনুপম যে ছালটা পড়ে আছে এটা 13 বছরের পুরনো। বলছে এই যে এরা যে বাঘ ছালগুলো দিয়েছে না, এই যে পোশাকগুলো, এগুলো এদের ট্র্যাডিশনাল, মানে ধরুন বংশ পরম্পরায়, ধরুন বাবা তার ছেলেকে দিয়েছে, মানে ছেলে তার ছেলেকে দিয়েছে এভাবে। তো তখন কিন্তু এরা প্রচুর বাঘ শিকার করতো এইসব অঞ্চলে। তো সেই বাঘের ছালগুলো কিন্তু এখনও রয়েছে। আমি বললাম তাহলে এখন আপনারা শিকার করেন না? বললো এখন করে মাঝে মধ্যে, মানে এখনও কিন্তু শিকারের প্রথা প্রচলন আছে এদের এখানে। এইরকম যে বর্ষা রয়েছে, এই বর্ষা দিয়ে কিন্তু এরা বাঘ শিকার করে, এইরকম লেপার্ড শিকার করে। এখানে কিন্তু কোনো রকম বন্দুকের ব্যবহার করা হয় না। অনুপম দেখো, এরা লোকাল চাপাটি বানাচ্ছে এই কলা গাছগুলো দিয়ে। এই গাছে কিন্তু কলা হয় না, কিন্তু এইগুলোকে নিংড়ে বানাচ্ছে। 3 মাস ধরে এরা এইটাকে ভিতরে রেখে দেবে। 3 মাস পরে যখন এটাকে বের করবে, তখন এটার কালার অন্যরকম হবে। তারপর এটাকে চপ করে, এই যে বড় এদের ছুরি রয়েছে, ছুরি দিয়ে দেখুন চপ করছে। তারপর জল দিয়ে এটাকে মাখবে, মনে হয় আটার মতো করে। আমরা মাখি না আটা, এরকম মনে আটার মতো করে মাখবে। আমরা অর্ডার দিলে অনলাইনে খাবার আসে 3 মিনিটে, আর এরা সেই 3 মাস ধরে খাবারটাকে প্রিপেয়ার করে। বেলুন চাকি নেই যে বেলুন চাকি দিয়ে বেলবে, এরা কিন্তু হাতের মাপে এটাকে আস্তে আস্তে আর কি ওইরকম একটা রুটির মতো শেপ দিয়ে দিচ্ছে। এই যুগ হচ্ছে সেই যুগ না, যে যুগে মানুষের কাছে গ্যাস ছিল না, ওভেন ছিল না, স্টোভ ছিল না। সেই যুগের থেকে কিন্তু মানুষ এইভাবেই কিন্তু খাবার সংগ্রহ করতো। আজকে হয়তো এরা এইভাবে কতটা খাবার সংগ্রহ জানি না, কারণ আজকে তো জিন অনেক উন্নত হয়েছে। কিন্তু এদের যারা পূর্বপুরুষ, অর্থাৎ বাবা, তার বাবা, এরা কিন্তু সমস্ত জঙ্গলে এইভাবে কিন্তু খাবার দাবার সংগ্রহ করতো, এবং এইভাবেই কিন্তু এরা খাবার দাবার খেয়ে দিন যাপন করতো। আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে দেখছেন যে ট্রাইবগুলো যখন দেখাচ্ছি, ওরা কিন্তু আমাদের খাবার খায় না। ওরা কিন্তু আজও এখানে এই যুগে দাঁড়িয়ে ওরা কিন্তু ওদের তৈরি খাবারই খায়, এবং ওদের যে ট্র্যাডিশন, ওদের যে প্রথা বা খাবার দাবার সিস্টেম, সেটা কিন্তু ওরা আজও বরকরার রেখেছে। এই যে আমরা পোশাকগুলো পরে রয়েছি, তো পোশাকগুলো কিন্তু এরা নিজে হাতেই বানায়। এখানে ওই তাঁতের মতো করে এখানে কল রয়েছে, ওই কলে এটা কিন্তু হাতেই এই জিনিসটাকে আর কি বানায়। দেখুন কি সুন্দর ওই সুতোগুলোকে পরাচ্ছে। এদের যে বাড়িগুলো রয়েছে সেগুলো হচ্ছে মুভেবল হাউস। মানে যদি কখনো মনে করে এরা আমাদের বাড়িটা কিন্তু সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাব, তো এটা কিন্তু এরা ছড়াতে পারবে। মানে এই সিস্টেমে বাড়িগুলো তৈরি হয়েছে, এটাকে এরা নিচ থেকে তুলতে পারবে, তুলে আবার অন্য কোথাও গিয়ে বসাতে পারবে। নতুন করে বাড়ি বানানোর দরকার নেই, এই বাড়ি কিন্তু মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় এদের সুবিধা মতো। এটা হচ্ছে ওদের ড্রয়িং রুম, যেখানে এসে মানুষজন প্রথমে বসে একটু রেস্ট নেয়। এখানে ধরুন ঢুকলো, এখানটায় বসলো, এখানে এরকম সব কম্বল টম্বল বিছানো রয়েছে। এরা যখন শিকার করতে যায় তখন এরকম একটা তরোয়াল টাইপের নিয়ে যায়। এখানে কিন্তু ইলেকট্রিসিটি নেই, তার জন্য কিন্তু গ্যাস ট্যাস তো কিছু নেই, স্টোভ কিছু নেই। যখন এরা খাবার দাবার বানায় তখন এখানে কিন্তু আগুন জ্বালিয়ে কাঠের জালে আজও রান্না করে। ও এটা হচ্ছে লোকাল হুক্কা, এরকম পাইপ দিয়ে এরা হুক্কা টানে, এটা হচ্ছে লোকাল হুক্কা এখানকার। এই যে বসে আছি না, এই যে চেয়ারগুলো, এখানে সমস্ত চেয়ার কোনো না কোনো পশু ছাল দিয়ে তৈরি। এগুলো ছাগল বা ভেড়া বা গরু, এই সমস্ত কিছু ছাল দিয়ে তৈরি। আর সামনে একটা জলের মতো রাখা আছে, এখান দিয়ে উঠে আসে তারির মতো গন্ধ। গলার ভয়েসে প্রবলেম হলে সেটা নির্মূল করার জন্য, আর স্ট্রমাকের কোনো সমস্যা থাকলে, ওই হজম টজম এসব হলে, তার জন্য ড্রিঙ্ক, এরকম ছোটো ছোটো গ্লাস। বাট আমি তো ড্রিঙ্ক করবো না। Just you can. নো little bit
Yo 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 yo. Yo, 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 yo. Yo ho. Yo, yo, Yo ho. Yo ho. শীতকালে যখন এরা এটা খায়, যখন এখানে প্রচণ্ড শীত পড়ে, তখন কম্বলের প্রয়োজন হয় না, এটাতে শরীর গরম করে দেয়। আমরা অনেকটা সময় অতিবাহিত করলাম এই দর্জে ভিলেজে, অনেক অভিজ্ঞতা অর্জন করলাম। ফেরার সময় ওই যে নেকড়ের যে লেজ, ওই লেজ বা ছাল ওরা কিন্তু দিত, কেটে ওরা দিত। 4,500 থেকে 5,000 টাকা মতো লাগছিল, কিন্তু আমরা ভয় নিলাম না, কারণ আমাদের এখনও দুটো দেশের ইমিগ্রেশন পার করতে হবে। একটা তো হচ্ছে ইথিওপিয়ার, আর একটা হচ্ছে ভারতবর্ষের। এবার যদি বাই চান্স ক্যানে ধরা টরা পড়ে, ওই বন্য পশুর ছাল টাল বা বন্য পশুর সব অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যাতায়াত করার ক্ষেত্রে বোধহয় আমাদের ভারত সরকারের কোনো নিয়ম টিয়ম আছে। সেদিন বিকাল 4:45 নাগাদ আমাদের ফ্লাইট ছিল আরবামিঞ্চ থেকে ইথিওপিয়ার উদ্দেশ্যে। গাড়ি আমাদের ড্রপ করে দিল আরবামিঞ্চ এয়ারপোর্টে। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, সেই সাথে এবিকে বিদায়, আর সেই সাথে হ্যাপি এবিকে বিদায়, আর সেই সাথে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা রইল ওর জন্য। বছরের শেষ দিন ও আমাদের সাথে কাটালো। কালকের দিন ওর জীবন খুব ভালো আসুক এবং আরও জীবন উন্নতি করুক। খুব ভালো একজন গাইড। আমি আবারও নেক্সট ইয়ার আসছি জুন মাসে, কিছু ফেস্টিভ্যাল দেখতে, আরও ট্রাইব কভার করতে। ওকে ডিয়ার, Thank you. টেক কেয়ার, লাভ ইউ, লাভ ইউ, You too. টেক কেয়ার, Big respect. Thank you. থ্যাংক ইউ। Good luck. ইয়োর হোম ইজ জিনকা? Jinka town, yeah. জিনকা টাউন, ওর বাড়ি হচ্ছে জিনকা টাউন। তো আজকে এখান থেকেও জিনকা ফিরে যাবে। চিচা, টাটা চিচা, উইশ ইউ অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, টাটা ডিয়ার। আমাদের এবারের ট্রিপে প্রত্যেকটা গাইড, প্রত্যেকটা ড্রাইভার খুব ভালো পেয়েছি। যেগুলো প্রিয়ম কন্ট্যাক্ট দিয়েছে সেগুলো তো খুব ভালো, আমি কিছু এখানে কন্ট্যাক্ট পেয়েছিলাম সেগুলো খুব ভালো। একটা কথা আমি বলতে চাই যে ট্যুরিজম ছাড়াও কিন্তু যদি নিজেরা চান তাহলে কিন্তু অবশ্যই আফ্রিকার মতো জায়গা ঘোরা যেতে পারে। আর এর জন্যই ফলো করতে হবে হচ্ছে ট্রাভেল উইথ কৌশিককে। চলুন এবার আমরা চেক ইন করি এবং রওনা দিই আমাদের পরবর্তী গন্তব্য আরবামিঞ্চ থেকে আদিস আবাবার উদ্দেশ্যে। সময় বিকাল 4:49। এখন শুরু হলো আমাদের বোর্ডিং। আমাদের ফ্লাইট এসে দাঁড়ালো এখানে। এই এয়ারপোর্টটাও জিঙ্কার মতো বেশ সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা এয়ারপোর্ট, সবুজে সবুজ, খুব সুন্দর। এদিকে লেখা আছে আরবামিঞ্চ এয়ারপোর্ট। ওই দাঁড়িয়ে রয়েছে ইথিওপিয়ান এয়ারলাইনের ফ্লাইট, আর এই যাচ্ছে আমার লাগেজ। এবারের আফ্রিকা ট্রিপে আমাদের সব মিলিয়ে বোধহয় 7বার ফ্লাইটে যাতায়াত হচ্ছে। চারিদিকে বিশাল রোদ, বিশাল। আর গেট খুলেছে একটা, ওই দিকের গেটটা খোলেনি, এই ভিড়। আর ওই আমাদের লাগেজ তোলা হচ্ছে, আর লেখা আছে ইথিওপিয়ান। দেখা যায় একটা জিনিস দেখুন, এই ফ্লাইটে না প্রত্যেকটা সিটের গায়ে লেখা আছে হ্যাপি ইথিওপিয়ান নিউ ইয়ার 2018। মানে আমরা যখন 2025 সেলিব্রেট করছি, তখন এদের এখানে 2018 সেলিব্রেট করছে। উঠলাম ফ্লাইটে, আমার সিট নাম্বার হচ্ছে 14-এ। আচ্ছা, এটা হচ্ছে বোয়িং 737-800। আরবামিঞ্চ থেকে আদিস আবাবার পথে আমাদের এই ফ্লাইট ছাড়া টাইম ছিল বিকাল 4:45। এখন বেজে গিয়েছে 5:32। 45 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছে ফ্লাইট এখনও ছাড়েনি। স্থানীয় সময় বিকাল 6টা নাগাদ আমাদের ফ্লাইট টেক অফ করলো আরবামিঞ্চ থেকে আদিস আবাবার উদ্দেশ্যে। ঘণ্টাখানেকের এই ফ্লাইট জার্নিতে খরচ হয়েছিল পার হেড 10,458 টাকা। আফ্রিকার ডোমেস্টিক ফ্লাইট খরচ খুবই বেশি, না হলে এই ট্রিপটায় আমাদের খরচ প্রায় অর্ধেকে নেমে যেত এত কিছু ঘোরার পরেও। তবে আজকের পর্বের শেষে আপনাদের টোটাল খরচ অবশ্যই জানিয়ে দেব। সন্ধ্যে 7টা নাগাদ আদিস আবাবা এয়ারপোর্টে ফ্লাইট ল্যান্ড করার পর ডোমেস্টিক টার্মিনাল থেকে আমরা ট্রান্সফার হলাম ইন্টারন্যাশনাল টার্মিনালে, যেখান থেকে রয়েছে আমাদের ইন্ডিয়ার ফ্লাইট। আদিস আবাবায় এত ঠান্ডা না, তারপরে বৃষ্টি হয়েছে, ভালো রকম ঠান্ডা এখানে। লোকজন সবাই জ্যাকেট পরে আছে, আমরা একমাত্র টি শার্ট পরে আছি, কারণ আমরা জানতাম না যে এরকম ঠান্ডা হবে। আফ্রিকার ওয়েদার প্রেডিক্ট করা খুব মুশকিল, মানে এক একটা জায়গায় এক রকম ওয়েদার, কোথাও ঠান্ডা কোথাও গরম। আর এদের যেহেতু হ্যাপি নিউ ইয়ার কালকে, সব অনেকে বাইরে ফিরছে, ভালো রকম ভিড় এয়ারপোর্টে। অন্যান্য সময় এতটা ভিড় এখানে জানি না, বাট আজকে লোকজন সেজে গুজে সবাই আজকে এয়ারপোর্টে এসছে, নতুন বছর বাড়ি ফিরছে, আমরাও বাড়ি ফিরছি। রাত 8:18। ফাইনালি আমাদের চেক ইন কাউন্টারে লাগেজ জমা করছি। আর ওই যে ইয়েলো ফিভার ভ্যাকসিন কার্ড আপনাদের শুরুর দিনে বলেছিলাম যখন আমরা কেনিয়া এসেছিলাম ইন্ডিয়া থেকে, সেই ইয়েলো ফিভার ভ্যাকসিন কার্ড কোথাও লাগেনি, কোথাও দেখতে চাইনি। কিন্তু এখন যখন ইথিওপিয়া থেকে আমরা ব্যাক করছি ইন্ডিয়া, তখন কিন্তু এই এয়ারলাইনের এখানে মানে চেক ইন কাউন্টারে দেখতে চাইছে ইয়েলো ফিভার ভ্যাকসিন কার্ড। ওই জন্য ইয়েলো ফিভার ভ্যাকসিন কার্ড কিন্তু অবশ্যই রাখবেন, ওটা ছাড়া কিন্তু আসবেন না। পেয়ে গেছি আমার বোর্ডিং পাস। এখান থেকে ফ্লাইট ছাড়বে হচ্ছে আদিস আবাবা থেকে রাত 11:10। দিল্লি পৌঁছানোর টাইম হচ্ছে সকাল 8:25, এবং দিল্লি থেকে আমাদের পরবর্তী ফ্লাইট হচ্ছে বেলা 12:50, এবং কলকাতা গিয়ে পৌঁছাবে হচ্ছে 10ই সেপ্টেম্বর বিকাল 3:05।
আমার টিকিট কিন্তু এয়ার ইন্ডিয়ার, কিন্তু এখান থেকে যে এয়ারক্রাফট যাবে সেটা হচ্ছে ইথিওপিয়ান এয়ারলাইনের, কারণ এখানে ইথিওপিয়ান ছাড়া আর কোনো এয়ারলাইনের ফ্লাইট কিন্তু চলতে এখনও অবধি আমি দেখিনি। এমন এয়ারপোর্ট পৃথিবীর আর কোথাও আছে বলে আমার তো জানা নেই, থাকলে আপনারা কমেন্টসে বলবেন। এই যে টাকা এত বেঁচে গিয়েছে, এই টাকা আমরা ভেতরে একটা ফরেক্স কাউন্টার ছিল, মানে যেখানে কারেন্সি এক্সচেঞ্জ হয়, বলছে আমরা লোকাল টাকা নিবই না, ডলার পাউন্ড হলে নিব, লোকাল টাকা নিবই না। তারপরে এই এয়ারপোর্টে সব খাবার দাবারের দোকান রয়েছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো, যেমন এই যে একটা দোকান, এটা KFC মতো দোকান, এখান থেকে নিলাম হচ্ছে এরকম চিকেন পপকর্ন, সেই সঙ্গে চায়ের এমন টেস্ট যে আমাকে আলাদা করে আমুল দিয়ে গোলাতে হচ্ছে। এখানে সব কিছু লেখা হচ্ছে USDতে, লোকাল কারেন্সির কোনো মা বাপই নাই, কোনো কথাই নাই। এবার ধরুন বিল হলো 450, আমি দিলাম হচ্ছে 500, বলছে স্যার সরি আমাদের কাছে কোনো এক্সচেঞ্জ নেই, আমরা রিটার্ন করতে পারবো না। এই হচ্ছে এখানকার অবস্থা ভাই। চিকেন পপকর্নটা তো মনে হচ্ছে সেই গন্ধরাজ লেবু দেওয়ার মাল, কেমনই খেতে। বাট এরা নিয়েছে একটা স্টিম রাইস, এইটা বেশ খেতে ভালো। এই পুরো আফ্রিকা মহাদেশের মধ্যে ইথিওপিয়া হচ্ছে এমন একটা দেশ না, যে দেশটা কোনো দিন কোনো বিদেশি শাসনের উপনিবেশ ছিল না, এই একমাত্র ইথিওপিয়া দেশটা। আর এদের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার অনুযায়ী মানে এদের সাল হচ্ছে এখন আজকে অবধি 2017, আগামীকাল থেকে 2018। এখানে আসলে নাকি আমাকে দু একজন ফেসবুকে লিখছে এখানে আসলে বয়স কমে যায়, 7 বছর 8 বছর কমে যায়। কেউ আবার লিখছে এবার তোদের দেশে কোভিড আসবে, 2020-তে আমাদের কোভিড এসেছিলো। দিল্লির ফ্লাইটে এরকম কিছু ভিড়, দিল্লির থেকে মুম্বাই থেকে কিন্তু সরাসরি ইথিওপিয়ার ফ্লাইট রয়েছে, মানে এটা এমন কোনো রুট নয় যে এটা মানে খুব কম ফ্লাইট ছিল তা নয়, একদম ডিরেক্টলি কিন্তু ফ্লাইট রয়েছে। স্থানীয় সময় রাত 11:03 এই এয়ারলাইনের বাস আমাদের নামিয়ে দিল হচ্ছে ফ্লাইটের সামনে। এটা হচ্ছে ইথিওপিয়ান এয়ারলাইনের ফ্লাইট, যার মডেল হচ্ছে বোয়িং 7878 ড্রিমলাইনার। সেম এয়ারক্রাফটে আমি ট্রাভেল করেছিলাম হচ্ছে উজবেকিস্তান থেকে রাশিয়ার মস্কো। আজকে সারা রাত আমাদের ফ্লাইট চলবে, আগামীকাল হয়তো সকাল 8টা 8:30টার সময় গিয়ে দিল্লি গিয়ে পৌঁছাবে। আর ফ্লাইটে এরকম যা ভিড়, মনে হচ্ছে এটা ফ্লাইট নয়, এটা হচ্ছে বনগাঁ এসি লোকালের ভিড়। আর ঠান্ডা, মনে হচ্ছে এরকম ফিল হচ্ছে আমি ওই নভেম্বর মাসে মানালিতে এসেছি, এইরকম ঠান্ডা এখানে। আর এই ফ্লাইটের সিট প্যাটার্ন হচ্ছে 333, সামনের দিকে রয়েছে হচ্ছে বিজনেস ক্লাস, এটা ব্ল্যাঙ্কেট আর সেই সঙ্গে দিচ্ছে ইথিওপিয়া লাইনের একটা বালিশ। সামনে ডিসপ্লে রয়েছে, এখানে সব কিছু দেখা যাবে, ম্যাপ ট্যাপ, তারপরে গান ফান শোনা যাবে, হিন্দি সিনেমা টিনেমা দেখা যাবে। USB রয়েছে এখানে, সামনে একটা প্লেট ট্রে রয়েছে খাবার দাবার রাখার জন্য। আর দেখুন বোয়িং 7878 ড্রিমলাইনার, খুব ভালো ফ্লাইট এটা। অনেক সিট খালি যাবে, সব সিট হয়তো ফুলফিল হবে না, কারণ মোটামুটি আমাদের বোর্ডিংটা কমপ্লিট হয়ে গেছে, অনেক সিট খালি যাবে। ইথিওপিয়া থেকে দিল্লি পর্যন্ত আমরা অতিক্রম করব হচ্ছে 4895 কিলোমিটার। এখন বাইরে টেম্পারেচার হচ্ছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড। দিল্লির টাইম হচ্ছে রাত 2:19, 2.5 ঘন্টায় গিয়ে আছে। ইথিওপিয়ার মাটি ছেড়ে রাতের আকাশ ছিল আমাদের ফ্লাইট। বড় এয়ারক্রাফটের একটাই সুবিধা, টেক অফ বা ল্যান্ড করার সময় বিশেষ ঝাঁকুনি হয় না। রাত 1টা নাগাদ ফ্লাইট থেকে আমাদের ফুড প্রোভাইড করলো, যেগুলো ফ্লাইটের টিকিটের মধ্যে ইনক্লুডেড ছিল। ফ্রাইড রাইসের মতো একটা আইটেম, ল্যাম্প রয়েছে, এইটা কি বুঝতে পারছি না, এটা খেয়ে বুঝতে হবে এই জিনিসটা কি। একটা বান রয়েছে, কুকিজ রয়েছে, চিজ রয়েছে, বাটার রয়েছে, আর এদিকে রয়েছে সফট ড্রিঙ্কস আর জল। যে চিকেন নেবে চিকেন, না যে মাটন। অনুপম বলছে মাটন খুব ভালো হয়েছে, মাটনটা খুব নরম, আর চিকেনটাও খুব সুন্দর। চিকেনটা না প্রন চিকেনের মতো, মনে হচ্ছে প্রন চিকেন খাচ্ছি, খুব ফ্রেশ, আর প্রত্যেকটা খাবার গরম। এখানে ওয়াইনের যে বোতল সেটা কিন্তু মানে যত খুশি খেতে পারবো আমি, বাট মানে বোতলটা সিলটা খুলে দেবে। সফট ড্রিঙ্ক আছে, জল আছে, জুস আছে, খাওয়া দাওয়ার ঘুমাও, আবার কি কাজ, 8 ঘন্টা এতক্ষণ ধরে ফ্লাইট চলবে। ঘুম যখন ভাঙলো ততক্ষণে আমাদের ফ্লাইট পৌঁছে গিয়েছে আমার দেশ ভারতবর্ষে, নিচে রাজধানী শহর দিল্লি। প্রায় 13 দিন পর চোখে কিংবা মনে আলাদাই শান্তি, কারণ নিজের দেশ অলওয়েজ নিজেরই দেশ। দিল্লি আর 22 কিলোমিটার, আমাদের সময় লাগবে আর 4 মিনিট। সকাল 8:34 আমাদের ফ্লাইট দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করবে। ওয়েলকাম টু ইন্ডিয়া। হয়ে গেল ইমিগ্রেশন তো কোনো কোশ্চেন করেই নি। আমি বললাম গুড মর্নিং, ব্যাস ওরা বললো গুড মর্নিং, দেখলো পাসপোর্ট, স্ট্যাম্প মেরে দিল, গল্প শেষ। দিল্লি থেকে কলকাতা এয়ার ইন্ডিয়ার কানেক্টিং ফ্লাইট, যদিও নিয়ম অনুসারে আমাদের লাগেজ নিয়ে আরও একবার সিকিউরিটি করে কলকাতাগামী ফ্লাইটে বোর্ড করতে হবে। তবে এবারে 2 জন, আমি আর অনুপম, কারণ শেখর চলে গেল দিল্লি থেকে আলাদা ফ্লাইট নিয়ে বাগডোগরা। পেয়ে গেলাম এয়ার ইন্ডিয়ার বোর্ডিং পাস,
এখানে দিল্লি থেকে কলকাতা ফ্লাই করার এই হচ্ছে গৌতম, আমার দর্শক বন্ধু, আমাদের ওখানকারই ছিল, আমাদের বহরমপুরের ছেলে, ও রয়েছে এয়ার ইন্ডিয়াতে, এখন আছে এমিরেটসে। ল্যান্ড করছি এখন। তোর সঙ্গে বহুদিন ধরে দেখা হওয়ার কথা, দেখা হয়ে গেল। আমি তো বহুদিন থেকে চেষ্টা করছি দেখা করার, কিন্তু আজকে ফাইনালি দেখা হয়ে গেল। আমি অনেক খুশি, মানে আই ক্যান্ট এক্সপ্লেইন হোয়াট আই এম ফিলিং রাইট নাও। মানে সত্যি বলছি যে দাদার সাথে প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা পোস্ট সব কিছুই আমি দেখি সব সময়, অনেক বেশি হ্যাপি। মানে দাদা রিয়েলি, মানে আমি বলতে পারবো না যে আমি কি ফিল করছি। আবার দেখা হবে, আবার দেখা হবে দাদাকে। আবার তো আসছি পুজোর পরে, দাদা আবার যেখানে যাবে দিল্লি থেকে গেলে আবার দেখা হবে। থ্যাংক ইউ দাদা, খুব ভালো থেকো, টেক কেয়ার। থ্যাংক ইউ। সময় বেলা 12টা বেজে 33 মিনিট। আমাদের পরবর্তী ফ্লাইট হচ্ছে এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে কলকাতা। 24 ঘন্টায় সময় কেমন পাল্টে যায়, জীবন পাল্টে যায়, গন্তব্য পাল্টে যায়। গতকাল এই সময় ছিলাম হচ্ছে ওই ট্রাইবাল ভিলেজে দৌড়ে, আর আজকে এই সময় ফ্লাইট ধরছি দৌড়ে। ইথিওপিয়া থেকে দিল্লি হোক বা দিল্লি থেকে কলকাতা, এয়ার ইন্ডিয়া প্রত্যেকটা ফ্লাইটেই ফুড প্রোভাইড করেছিল। লং ডিস্টেন্স জার্নিতে যেটা ভীষণ দরকার। আর খাবারের স্বাদ আমার ভালোই লেগেছে। ভারতীয় সময়ে বেলা 3:22 দিল্লি থেকে কলকাতাগামী ফ্লাইট সাকসেসফুলি ল্যান্ড করলো নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে। আমাদের ট্রিপ সাকসেস। ট্রিপ তো সফল হলো, এবারে খরচের কথা বলি। আফ্রিকা ট্রিপে আমার পার্সোনাল খরচ হয়েছে 3,46,000 টাকা। অধিকাংশ খরচটাই হয়েছে ফ্লাইটে, কারণ আফ্রিকার ডোমেস্টিক ফ্লাইটের খরচ খুবই বেশি। ইথিওপিয়া না গেলে সবগুলো ন্যাশনাল পার্ক দেখে আফ্রিকা হয়তো 1,80,000 থেকে 2 লাখ টাকার মধ্যে খুব ভালোভাবেই ঘুরে আসা যায়। সেরেঙ্গেটি গেলে বড় জোর খরচ 3 লাখ টাকা পর্যন্ত যেতে পারে, তাও আবার প্রাইভেট সাফারিতে। এই সব খরচের বিবরণ প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে অলরেডি শেয়ার করে রেখেছি, তাও একটা রাফ হিসেব এই ভিডিও স্ক্রিনে শেয়ার করে রাখছি। কলকাতা থেকে কেনিয়া ফ্লাইট একজনের 32,225 টাকা, কেনিয়ার ভিসা 2,967 টাকা, মাসাই মারাতে 2 নাইট 3 ডেজ প্রাইভেট সাফারি এন্ট্রি ফ্রি নিয়ে একজনের খরচ 87,220 টাকা, অ্যাম্বোসিলি ন্যাশনাল পার্কে শেয়ারিং সাফারি এন্ট্রি ফি নিয়ে খরচ 19,481 টাকা, লেক নাকরুতে প্রাইভেট সাফারি এন্ট্রি ফি নিয়ে খরচ 9,790 টাকা, সাবো ন্যাশনাল পার্কের প্রাইভেট সাফারি এন্ট্রি ফি নিয়ে খরচ 19,208 টাকা, মোম্বাসাতে যাওয়া ফেরা ট্রেন এবং ফ্লাইট নিয়ে খরচ পড়েছে 13,180 টাকা। সব মিলিয়ে আমার খরচ 1,84,071 টাকা। রাউন্ড ফিগারে ধরে নিলাম 2 লাখ টাকা। এবারে আসি ইথিওপিয়াতে। কেনিয়া থেকে ইথিওপিয়া এবং ইথিওপিয়া থেকে কলকাতা টোটাল ফ্লাইট খরচ পড়েছে 1,04,049 টাকা। গাইড, গাড়ি, খাওয়া খরচ নিয়ে পড়েছে আরও 45,000 টাকা। অর্থাৎ প্রায় 3.5 লাখ টাকায় এত কিছু ঘোরা কিংবা দেখা কমপ্লিট। আফ্রিকা কিংবা ইউরোপ এইসব দেশগুলো ঘোরার ক্ষেত্রে নিজেরাই প্ল্যান করুন, তাতে আপনার খরচ যেমন কমবে তেমনি আপনার ঘোরা অনেক বেশি হবে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক এবং শেয়ার করবেন। ফিরব পরবর্তী পর্বে 2 দিনের সফরে শ্রীলঙ্কা নিয়ে।